রিফাইন্ড রাজাকার, তো তোদের সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা নাই। আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা এরাই হচ্ছে আসল শয়তান। কেন সমালোচনা করছিস? তোদের কেন জ্বলতেছে ভাই? তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনূসে? ডক্টর ইউনূসকে তো সবাইকে, তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলোকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি? দেখছিস? কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলমগীর তো সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে। আমাকে আজকে বলছে একজন আপনি হচ্ছেন রিফাইন্ড আওয়ামী লীগার। তার মধ্যে আমার তো রিফাইন্ড আওয়ামী লীগের তুই যদি মনে করিস আমার তো কিছু আসে যায় না, কিন্তু তুই যে রিফাইন্ড যা রাজাকার সেটা তো আমি বলছি না। কোন সময় আওয়ামী লীগের পক্ষে কি বললাম জানি না, ইনক্লুসিভ ইলেকশন চাওয়াটা নাকি আওয়ামী লীগের পক্ষে বলা। আরে মূর্খরা, ইনক্লুসিভ ইলেকশনের কথা এই জন্যই বলছি যে অন্তত তুই এরপর ইলেকশনে দেখবি যে ইনক্লুসিভ ইলেকশনের মাথা ব্যথা। বললাম আমি রিফাইন্ড আওয়ামী লীগার, কিন্তু কথা হচ্ছে যে আপনি যা না তা যদি আপনাকে যদি বলা হয় তখন আপনার গা জ্বলবে। আপনি মনে করেন যে আপনি বলেন যে আপনি আক্রমণ করেন। আক্রমণ না করবো কেন? আমি আওয়ামী লীগ কেন হতে যাব? আমার 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 কথা যদি এখন সমালোচনা করছি সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে আমি হয়ে গেলাম। আমি এখন এর জন্য এই সরকার যদি বিএনপি থাকতো, বিএনপি কে ওটিয়ে আসতো, তাহলে এটা বিএনপির পক্ষে যেত। আমরা যখন 111 সরকারের সমালোচনা করেছিলাম সেটা তো বিএনপির পক্ষে গেছে, আওয়ামী লীগের পক্ষে গেছে। তো তখন কি ছিল? মূল কথা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা ডক্টর ইউনূসের নামে এই মূর্খতা ছড়াচ্ছে, সাংবাদিকদের কথা বলা বন্ধ করো, মুখ বন্ধ করো, ইনক্লুডিং মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা মনে করছে যে দীপু ভাই একটা ভালো উদাহরণ দিয়েছে, বউ জামাই টকশো। বউ আর জামাই দুইজন একসঙ্গে একসঙ্গে কথা বলবে, এই মানে এটাকে আরো কি বলবো, মানে এগুলো উচ্চারণ করা যাবে না এরকম শব্দ এখানে, যে তুমি আর আমরা দুইজনই একই রকম কথা বলে যাব, একটা আধা ঘন্টা 1 ঘন্টার একটা শো করে যাব, কেউ কারোর সাথে সহমত ভাই। এই করে করে যদি টকশো হয় তো এখানে ভিন্ন মতের কোনো জায়গা থাকতে পারবে না। এই আমি বারবার বলছি, যে মূর্খগুলো এটা সমালোচনা করছে তারা ভাবছে না যে এই যে আনিস আলমগীর যে সরকারের সমালোচনা করছে, এই যে মাসুদ কামাল কিংবা আরো একজন, আমি দীপু ভাই বলবো বা আরো কারো যদি নাম হয় আপনার মনে আসলে এগুলো বলেন, তো এরা যে সমালোচনা করছে এটা তো এর ক্রেডিট তো এই ডক্টর ইউনূস সরকারের ইয়েতে পাচ্ছে। ডক্টর ইউনূস দেখাতে পারবে, দেখো আমার এত কড়া সমালোচনা করছে একটা লোক, তারপরও আমি তাকে কথা বলতে দিচ্ছি। তার মানে কি? আমার সহনশীলতা কোথায়? আমি মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি কিনা, আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি না, সেটা তো তুমি আনিস আলমকে দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি তো মোস্তফা মাসুদ কামালকে দিয়ে প্রমাণ পেতে পারো, তুমি আরো 2-4 জন যাদের নাম ওর নাম বলতে পারো। তো তাহলে তোরা কেন সমালোচনা করছিস? তোরা কেন জ্বলতেছে ভাই? তোরা কোন এত প্রেমিক হয়ে গেছে ডক্টর ইউনূসে? ডক্টর ইউনূসকে তো সবাইকে কল্লা ফেলে তারা হুমকি দেয় নাই, কিন্তু ওরও বিশ্রী ভাবে আক্রমণ করতো, কারণ তারা তখন ক্ষমতায় ছিল, ক্ষমতার দম্ভ দেখাতো। আপনি সেটা বলছেন। ইভেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পর প্রথম 6 মাস, ডক্টর ইউনূসের 6 মাস যেদিন পূর্ণ হয়েছে সেদিন আমি এবং আব্দুল তুষার একটা টকশো করেছিলাম যে আমরা এখন ওনার সমালোচনা করতে পারি, কারণ 6 মাস আমরা ওনাকে দেখেছি। একজন শাসকের জন্য 6 মাস এনাফ টাইম। এটা আমার ইউটিউব চ্যানেলে আছে এই শোটা, যে আমরা এখন তার সমালোচনা করতে পারি, আমাদের একটা ভ্যালিড রিজন আছে। এর আগে আমরা সমালোচনা উনি করছে কিনা আমার খেয়াল নাই, পার্সোনালি আমি করি নাই। আমি কেন করি নাই? আমাকে যে আক্রমণ করতো এবং আমি যে শেখ হাসিনার সমালোচনা তখনও করছি যে ওনার স্টেপস গুলো ঠিক ছিল না, সেই কারণে জাতির এই পরিণতি হয়েছে, আওয়ামী লীগের এই পরিণতি হয়েছে, এবং এখনো পর্যন্ত তারা রিগ্রেট করে না, এখনো পর্যন্ত তাদের উপলব্ধি নাই যে তারা ভুল করেছে, এবং এখনো পর্যন্ত সেই চোর বাটপার গুলো শেখ হাসিনার দলে আছে, এগুলোকে উনি কিন্তু ত্যাগ করেন নাই। এগুলো যখন সমালোচনা করছি তখন এই আওয়ামী লীগের লোকেরা এখন আমার ওয়ালে এসে কিন্তু আমার অনেক প্রশংসা করে, যে আপনি বঙ্গবন্ধুর কথা বলছেন, আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, কিন্তু আমি যখন ওদের দলের সমালোচনা করেছি তখন কিন্তু আমাকে স্ত্রী ভাষায় লাল বদর অমুক তমুক গালাগালি করেছে, এবং আমার সাথে দীর্ঘদিন ছিল ফ্রেন্ড লিস্টে সেরকম লোকরা আমার বিরুদ্ধে এমনও ফেসবুকে স্ট্যাটাস লিখতে, এই সেই আনিস আলমগীর যাকে শেখ হাসিনা ফ্লট দিয়েছিল সে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে। কিন্তু তোদের নেত্রী যে চোর বাটপার কতগুলোকে নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করেছে, কোনোদিন দেখেছিলি তার পয়সায় তার ইয়েতে উঠে আমি বিদেশ ভ্রমণ করেছি?
দেখছিস, কিংবা তোর অন্য দলেরও কেউ কি বলতে পারবে আপনি সরকারের এই অমুক সরকারের প্রধানের সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? আনিস আলম কিন্তু সেটা করে না। তোরা গোলামের মেন্টালিটি নিয়ে জন্ম নিয়েছিস, তোদের গোলামি তোদের রক্তের মধ্যে আছে, তাই তোরা মনে করিস যে আমি তো গোলাম, ও বোধহয় গোলাম, ও কেন বা ও গোলাম নয় কেন, সেটাই তোর মাথা ব্যথা। তো আমি আমি এটা বলতেছি যে আমি সরকারের খাই না পড়ি না, আমি প্রাইভেট পার্সন, আমার কোন ঠেকা পড়ছে সরকারের গুণগান গাওয়ার? আমার দরকার হচ্ছে সাংবাদিক হিসাবে সরকার যদি ভুল ত্রুটি করে, কারণ তার সমালোচনা করব আমি, কারণ এই জন্যই করবো যে তার ভুল ত্রুটি আমার জীবনে প্রতিফলিত হচ্ছে, আমার রাষ্ট্রে প্রতিফলিত হচ্ছে, আমার আগামী প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে। তো তাকে সমালোচনা করা আমার অধিকার আছে। ডক্টর ইউনূসের যদি আমি সমালোচনা করে থাকি, সেটা আমার সাংবিধানিক অধিকার, সেটা আমার ব্যক্তিগত অধিকার, সেটা আমাকে রাষ্ট্র দিয়েছে। তুই কে আমি সমালোচনা করবো কি না করবো তোর থেকে কেন আমি জেনে নিতে হবে? আমি যখন শেখ হাসিনার সমালোচনা করেছি, তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি করেছি। শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, তার গোয়াতর্মী যদি কিছু থাকে সেই তারও সমালোচনা করবো, তার ভুল ত্রুটি থাকলে করবো। কিন্তু আমি শেখ হাসিনা তো এখন অপ্রাসঙ্গিক, আমি কেন তাকে টেনে আনবো বারবার? এখন তো প্রাসঙ্গিক ডক্টর ইউনূস, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবে তাদেরও আমরা সমালোচনা করবো। এখন আমি যেটা বুঝি যে বাংলাদেশের বাঙ্গু জনতা, এরাই হচ্ছে আসল শয়তান। এরাই বলে যে সাংবাদিকরা কথা বলতে পারছে না, এই গত 16 বছর কথা বলতে পারে নাই। তো কথা বলা মানে কি? কথা বলা মানে হচ্ছে শেখ হাসিনার গালাগালি করা, কথা বলা মানে বিদেশ থেকে বড় বড় লেকচার দিয়ে ইউনিভার্সিটি গালাগালি করা। কথা বলা মানে কি? কথা বলার মানে তো হচ্ছে সরকারের সমালোচনা করা। তো এবং কথা বলছে কেন, এখন কেন কথা বলছে, এবং ওকে জেলে দিয়ে দাও। তো এদের মানসিকতা পরিবর্তন কে করবে? ডক্টর ইউনূস তো আসলে এদের মানসিকতা পরিবর্তন করতে পারবে না, এরা তো ইনহেরিট ঝামেলায় আছে। আমি ডক্টর ইউনূসকে তো শুধু দায়ী করবো না এই জন্য যে উনি প্রিভেন্ট করছেন না, কারণ উনি, আমি মবের জন্য ওনাকে দায়ী করছি, কিন্তু এটাও তো সত্য, মব তো 3-4 দলেরই রয়ে গেছে। মব, উনি কোন মবকে সামাল দেবেন? কিন্তু ওনার একটা নীতি প্রথম থেকে নেওয়া উচিত ছিল যে আমি কোন রকম মব সহ্য করবো না, ইনক্লুডিং 32। উনি 32 দিয়ে শুরু করে দিয়ে যেই ওইটা ওপেন করে দিয়েছেন, তাতে সবার এখন ক্ষমতা বেড়ে গেছে। সব টোকাই মনে করে যে ডক্টর ইউনূস তো আমার সরকার, আমার যা ইচ্ছা তা করতে পারবো। কিন্তু খুব ভালো লেগেছে যে ভেরি রিসেন্টলি আর্মি কতগুলো অ্যাকশন নিয়েছে, ভেরি রিসেন্টলি পুলিশ এই যে একজন আওয়ামী লীগ এমপির বাসা থেকে কয়েকজনকে ধরেছে, তাতেও একটুখানি চাঁদাবাজিটা একটুখানি মনে হয় যে লেভেলে এসছে, যে না ওই লেভেলে মাস্তানি আর চলবে না, সরকারও এদেরকে ধরতে পারে। ফলে আওয়ামী লীগের লোকজন অধিকার যাচ্ছে না। তো এত কিছু ঘটলো গত 12 মাসে, ঘটার পর আবার 2025 সনে আগস্ট মাস এসে গেছে। তো জুলাই মাস চলে গেল, জুলাইয়ের আনন্দ গত বছরের মতো আর হয়নি, জুলাইয়ের উদযাপনটা হয়নি, বরং একটা রোদন ভরা বর্ষা যে কাল, সেই বর্ষাকালের বৃষ্টির যে মুখরতা, সেই মুখরতার সঙ্গে এবছরের জুলাই নানা কারণে মানুষের জীবনকে বেদনাময় করে তুলেছে। এই গেল এক। দুই নম্বর হলো যে আগস্ট মাস। সেই আগস্ট মাস ঘিরে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে সামাজিক মাধ্যমে নানা রকম যাকে বলে গুজব ছড়ানো হচ্ছে। 16ই আগস্ট আওয়ামী লীগ এটা করবে, 16ই আগস্ট বা 15ই আগস্ট আওয়ামী লীগ নাশকতা করবে, গেরিলা যুদ্ধ করবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা। এবং এই জন্য ইতিমধ্যে একজন মেজরকে গ্রেপ্তার করা হয়েছে, তার স্ত্রীকে জেলে পাঠানো হয়েছে, নানা রকম কর্মকাণ্ড। আর সরকারের যারা অস্ত্রধারী, তারা তাদের অস্ত্র তাক করে খুঁজছে কোথায় আওয়ামী লীগের লোকজন আছে। 32 নম্বরের কাছাকাছি গেলে শুয়াই ফেলা হবে, বাটাম দেওয়া হবে, ডলা দেওয়া হবে। এই ডলা দেওয়ার জন্য তারা পাটা পুতা নিয়ে বসে আছে সেখানে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। বর্তমান সরকারের জামানাতে 15ই আগস্ট নিয়ে যে অস্থিরতা চলছে, এবং এই বিপ্লবে যারা প্রথম পক্ষ এবং এই জুলাই আগস্ট বিপ্লবের যারা স্টেক হোল্ডার, তারা এবং এই বিপ্লবকে যারা প্রমোট করছেন তারা তো বটেই, এবং একই সঙ্গে এই বিপ্লবকে যারা বিপথে পরিচালিত করতে চাচ্ছেন, তারা যার যার অ্যাঙ্গেল থেকে 3টি কাজ করছেন। প্রথমত, বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটির কোনো জাতীয় গুরুত্ব নেই, এটা বোঝাতে চাচ্ছেন, বলতে চাচ্ছেন। তারা আরো বলতে চাচ্ছেন যে এই হত্যাকাণ্ডটি ছিল অনিবার্য। বঙ্গবন্ধু যে কর্মকাণ্ড করেছিলেন, সেই কর্মকাণ্ডের কারণে যে পরিবেশ পরিস্থিতি হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে ওনাকে হত্যা করাটা যারা করেছেন তাদের জন্য বীরত্বের বিষয় ছিল, গর্বের বিষয় ছিল।
এবং জাতিকে কলঙ্কমুক্ত পাপমুক্ত করার একটা প্রচেষ্টা ছিল। কাজেই যারা হত্যা করেছেন তারা জাতীয় বীর, আর যাকে হত্যা করা হয়েছে তিনি জাতীয় বেঈমান, এইরকম একটা ন্যারেটিভ তারা তৈরি করার চেষ্টা করছে এই সময়টিতে। 2 নম্বরে যেটা চেষ্টা করা বলা হচ্ছে সেটা হলো যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে, নিহত করা হয়েছে সপরিবারে, তো এইবার জুলাই আগস্ট বিপ্লবের প্রথম এবং শেষ ভুল হলো একজন শেখ পরিবারের লোককে ধরা যায়নি, অথচ যদি গুনে 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 শেখ হাসিনা সহ শেখ পরিবারের সবাইকে ব্রাশ ফায়ার করে মারা যেত, তাহলে এই বাংলাদেশ কলঙ্কমুক্ত হতো। এই বাংলাদেশে শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো অস্তিত্ব থাকতে পারে না। এই ন্যারেটিভটা গত 1 বছর ধরে প্রচার করা হচ্ছে। সর্বশেষ হলো যে 32 নম্বরে যে বাড়িটি, বঙ্গবন্ধুর বাড়িটি, এটির কোনো ঐতিহাসিক গুরুত্ব নেই। এটি কেবলই একটা ইট, কেবলই একটা বালির স্তূপ। বরং এই বাড়িটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে আধিক্ষেতা দেখায়, কিছু মানুষ যে এটাকে নিয়ে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, কাজেই এই যে একটা কুফুরি বাড়ি, মানে এটাকে একটা ইবাদতখানা বানানোর জন্য, এটাকে একটা কেবলা বানানোর জন্য যে মানুষগুলো চেষ্টা করছে, তাদের সেই কুফুরি কর্মকাণ্ড যাকে বলা হয় বন্ধ করে সেখানে একটা তৌহিদ, আল্লাহর যে একত্ববাদ, এটা প্রতিষ্ঠা করার জন্য সেই বাড়িটিকে গুঁড়িয়ে দিতে হবে, ভেঙে চুরে তছনছ করে দিতে হবে, এবং সেই কাজটি করা হয়ে গেছে। থার্ডলি, এই বাড়ি এবং আওয়ামী লীগের অফিসগুলো, স্থাপনাগুলো, এগুলোকে ঘৃণিত, নিন্দিত, আবর্জনাময়, দুর্গন্ধময় এবং বিরান অভিশপ্ত করার জন্য যা কিছু করা দরকার সেই সব চেষ্টা কিন্তু গত 1 বছর ধরে করা হয়েছে। এই মুহূর্তে আওয়ামী বিরোধী যারা শক্তি রয়েছে তাদের যে মানুষ পিতা, আওয়ামী বিরোধী শক্তি সকলের মানুষ পিতা যারা আছেন, এবং এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চান তাদেরও মানুষ পিতা তিনি ডক্টর পিনাকি ভট্টাচার্য, প্যারিস প্রবাসী ইউটিউবার, যাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর লোক মনে করি এবং ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি মনে করি। তো 15ই আগস্টকে কেন্দ্র করে যেন কোনো ঘটনা না ঘটে, কোনো মানুষ যেন 15ই আগস্টের অনুষ্ঠান করতে না পারে এবং ওই ভবনের ধারে কাছে যেতে না পারে, এই জন্য তিনি ইন অ্যাডভান্স বাটাম দেওয়ার জন্য, পেদানি দেওয়ার জন্য, পিটুনি দেওয়ার জন্য হুমকি দিয়েছেন। আর তার সেই হুমকিতে সরকার তটস্থ হয়ে গেছে। সরকারও বলেছে, সরকারের কর্তা ব্যক্তি যারা অনেকেই বলেছেন, বিশেষ করে প্রেস সচিব বলেছেন যে এই ধরনের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না, এগুলো সর্বশক্তি দিয়ে মোকাবেলা করা হবে।